রাজনৈতিকভাবে আমরা দেখেছি যখন তৃণমূল কংগ্রেসের সরকার ছিল সেই সময় আমরা রাজনৈতিকভাবে দেখেছি যে রাজনীতির ময়দানে নায়ক নায়িকা অভিনেতা অভিনেত্রীদের নামিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে ফেস করা হচ্ছে পার্টির, তাদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে, একটা প্রেশার ছিল কোথাও কি সেই প্রেশারটা কি আপনাকে কোনো দিনও ফিল করতে হয়েছে বা এরকম ধরনের কিছু এসছে যে এই ইউনিয়নে যোগ দিতে হবে, এখানে যেতে হবে, এই পার্টি মিটিং করতে হবে, বা আপনার বন্ধুবান্ধব কেউ এরকম তিক্ত অভিজ্ঞতা কারোর? হ্যাঁ, এইটা একটা ব্যাপার শুনেছি বা দেখেছি যে বিভিন্ন রকম লোকজন রাজনীতির ময়দানে থাকলে তারা পরপর পরপর করে সিরিয়াল পেয়ে গেছে। আমার চোখের সামনে আমি দেখেছি যে যেমন আমার একটা সিরিয়ালের পর এতদিন আমি ওয়েট করছি, কিন্তু আগে যারা রাজনীতির ময়দানে দেখা যেত তারা পরপর পরপর সিরিয়াল করে যাচ্ছে। যেমন তার মধ্যে একজনই তো বোধহয় আমি বলবো যে মানে আর্টিস্ট ফোরামে একজন ব্যক্তি ছিলেন দিগন্ত বাগচি, বা উনারা যারা রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তারা পরপরভাবে সিরিয়াল পেত না, বহু অ্যাক্টর অ্যাক্ট্রেস বসে থাকতো সিরিয়াল পেত না। এইটা একটা প্রভাব ছিল। যারা রাজনীতির ময়দানে যারা দেখা যেত তাদের কাজের অভাব হতো না, সেটা আমি দেখেছি। কাইন্ড অফ নেপোটিজম আর কি, ওটা বলতে পারেন। যে কোথাও গিয়ে আমরা দিনের পর দিন এই অভিযোগটা শুনে এসেছি যে এই ধরনের বিষয় আশয়গুলো হতো, এবং তার পাশাপাশি আরও একজনকে নিয়ে প্রশ্ন উঠছে এই মুহূর্তে। আমি জানি না আপনার সঙ্গে কোনো ব্যক্তিগত সম্পর্ক রয়েছে কি নেই, কি কোনো দিন কথাবার্তা আলাপ হয়েছে কি না। অনন্যা বন্দ্যোপাধ্যায়, তিনি কাউন্সিলর ছিলেন, এবং তার যে অফিস কাউন্সিলরের, সেই অফিস থেকে বিভিন্ন আজে বাজে সরঞ্জাম পাওয়া গিয়েছে, কোথাও গিয়ে বিভিন্ন নিষিদ্ধ জিনিসপত্র পাওয়া গিয়েছে, এবং তোলাবাজি এই ধরনের অভিযোগ রয়েছে। তিনিও খুব ক্লোজ ছিলেন অরূপ বিশ্বাসের। তিনিও রিসেন্টলি আমি দেখেছি কয়েকটি কাজ করেছেন টলিউডে। তো সে জায়গায় দাঁড়িয়ে তার কি কোনো প্রভাব ছিল এরকম, যে একটা ছুরি ঘোরানো বা এই ধরনের বিষয়? ওনার ব্যাপারে একটা কথা আমি বলতে পারি যে আমার যখন প্রথম এই ফুডকার্ট ভেঞ্চারটা হয় তখন আমি বাঘাযতীনে প্রথম একটা দোকান খুলেছিলাম ম্যাকাডেমিয়া SRK স্কুলের অপোজিটে। তো তখন প্রথম আমার ওই জায়গাটা হয়, তারপরে তো আমি ফুডকার্ট ভেঞ্চারে মুভ করি। তো সেই সময় উনাদের ওই এলাকা থেকে আমি শুনেছিলাম, মানে উনি যে কাউন্সিলর বা কিছু সেটা তো না, কারণ তখন আমি খুব যাতায়াত করতাম, তখন তো আমি এদেশে পার্মানেন্টলি থাকতাম না। ওই হাতিবাড়ি নিয়ে অনেক রকম গল্প আমি শুনেছি যে জোর করে মানে কোনো একটা দুটো ফ্ল্যাটকে একসঙ্গে যুক্ত করে হাতিবাড়ি করা হয়েছে, তাতে নাকি পাশের যিনি ছিলেন তাদের স্পেস কমে গেছে, এরকম অনেক কিছু আমি শুনেছিলাম সেই সময়টা। তাছাড়া ওনার সঙ্গে আমার কোনোদিন আলাপও হয়নি, আর ওনার ব্যাপারে আমি বিশেষ কিছু আর জানি না। অবশ্যই। এবং তার পাশাপাশি তখন কি মনে হয় যে সেই সময় অনেকে সাফার করেছিলেন, তার মধ্যেই কিছু নাম বা কিছু নাম যদি আপনি নাও বলতে চান সমস্যা নেই, কোনো ঘটনা এরকম মনে পড়ছে বা কোনো কমপ্লেন মনে পড়ছে যে? হ্যাঁ, মানে ওই পাড়ার লোকরা তো প্রত্যেক সময়ই কমপ্লেন করতো যে প্রথম কথা স্পেস কমে গেছিলো, তারপর আমফানে লাইটের কিছু একটা প্রবলেম হয়েছিল, সেটা উনার বাড়িতে সলভ হয়ে গেছিলো, এরকম অনেক আমরা আশপাশে লোকাল লোকজনের অনেক রকমই ব্যাপার থাকতো। অরূপ বিশ্বাসের বিষয়ে কোনো এইরকম ঘটনা, বিরূপ ঘটনা কোনো কিছু? যে বিরূপ ঘটনা বলতে অরূপ বিশ্বাসের সঙ্গে আমার কোনো বিরূপ ঘটনা নেই, কিন্তু অরূপ বিশ্বাসের খুব ডান হাত, এই যে যার কথা বললাম তারক দত্ত বোকা, তার সঙ্গে আমার খুব বাজে একটা মানে ফেজ গেছে, এবং সেই ফেজের পর তারপরে তো মানে যাই হোক প্রবলেমটা সলভ করেছে। এবার অরূপ বিশ্বাস যদি আবার জিতে আসতো তাহলে হয়তো উনি প্রবলেমটা সলভ হতো না, উনি ওই ঘরটা ইউজ করতেন। তো এটা একটা বলবো মানে দূর থেকেও একটা প্রভাব থাকার জন্যই উনি এই কাজটা। তখন কি আপনাদের ভয় ছিল যে আরো বড় কিছু আপনাদের সঙ্গে হতে পারে? না, ভয়ের কিছু নেই, উনি ওপেনলি আমাদের বলতেন যে টাকা না দিলে করব না, মানে উনার দাদাগিরি ছিল, উনার মেনলি দাদাগিরি ছিল। আর তারপরে এই অভিজ্ঞতা, দুই ভাইয়ের সঙ্গে আমার এই অভিজ্ঞতাই হয়েছে। মূলত আগামী দিনে আপনি কি চাইছেন? এই সরকার নতুন এসছে, আইন শৃঙ্খলা আমরা দেখেছি যে বিভিন্নভাবে বা বিভিন্ন এই মুহূর্তে পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা দেখেছি যে অনেকে অ্যারেস্ট হয়েছেন, অনেকে তোলাবাজি থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে অ্যারেস্ট হয়েছেন। তো সে জায়গায় কি আপনার কি বার্তা থাকবে সরকারের কাছে, এই মুখ্যমন্ত্রী এবং তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে টলিউডে যারা সামলাচ্ছেন তাদের কাছে কি বার্তা থাকবে আগামী দিনে? এটাই বার্তা থাকবে যে উনারা মানে যেভাবে মানে মর্নিং শোজটা ডে উনারা অবভিয়াসলি প্রথম থেকেই দেখিয়ে দিয়েছেন যে উনারা অন্যায়ের সঙ্গে নেই। এবার এই জিনিসটাই মানে অব্যাহত থাকুক, উনারা মানে যতদিন সরকারে আছেন ততদিন এই অন্যায়ের সঙ্গে আপোষ যাতে না করেন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ান, যেটা ওনারা করছেন। তো এটা একটা ভালো দিক।
আর অরূপ বিশ্বাস স্বরূপ বিশ্বাসের পরিণতি কি হবে, কি মনে হয়? দৃষ্টান্তমূলক শাস্তি, এর থেকে বেশি আর কিছু পরিণতি, মানে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। আমার একটা অভিযোগ নয় আমি ছেড়ে দিলাম, এত এত লোকের অভিযোগ, এত এত দিনের ক্ষোভ, তার তো একটা পরিণতি পাওয়া উচিত। স্বরূপ বিশ্বাস ইতিমধ্যেই জেলেই রয়েছেন, এখন পুলিশি হেফাজতে রয়েছেন। তো সে জায়গায় দাঁড়িয়ে আপনার যে কমপ্লেন দিয়েছেন সেই কমপ্লেনের প্রভাবে কিছু জানতে পারলেন? পুলিশের তরফে কোনো রকম জিজ্ঞাসাবাদ করা বা এই ধরনের কিছু হয়েছে? না, সেটা তো তদন্ত চলছে, তদন্তের জন্য যতটুকু পুলিশ আমাকে খুব হেল্প করে, মানে পুলিশ খুবই হেল্পফুল, পুলিশ যা যা মানে আমাদের জানা দরকার সেগুলো আমি বলেছি, এবার তদন্ত চলছে ওটার, ওই ব্যাপার। আর অরূপ বিশ্বাস পালিয়ে বেড়াচ্ছেন অনেকে বলছেন। হ্যাঁ, তাড়াতাড়ি ধরা পড়ুন। উনার কেন পালিয়ে বেরোচ্ছেন আমি জানি না, উনি মেসির সঙ্গে এখন বিশ্বকাপ খেলছেন নাকি আমরা তো জানি না। মেসি 3 গোল মেরেছে, হ্যাটট্রিক। হ্যাঁ, সেটা অনেকে বলছেন অরূপ বিশ্বাসের ছোঁয়ার পরে হ্যাটট্রিক করতে পারলেন। হতে পারে, সেটা উনি হয়তো ওখানেই আছেন মেসির সঙ্গে, তার জন্য আপনারা ধরতে পারছেন না, মানে সরকার ধরতে পারছে না। আমার টলিগঞ্জের কাজের জন্য যে স্বরূপ বিশ্বাসের জন্য অসুবিধা হয়েছে সেটা নয়। আমাকে উনি তখন বললেন যে আপনি তো টলিগঞ্জেরই লোক, একজন মহিলা এন্টারপ্রেনার, তো আপনাকে ওখানে ইয়ে করতে গেলে এইসব কাগজপত্রের দরকার নেই, আপনি 80 লাখ টাকা দেবেন, আমি সেট আপ করে দেবো, আর বছরে 50-60 হাজার টাকা সুরুচির জন্য একটা চাঁদা ধরে চলবেন। তো যখন আমি বললাম যে ওইটা আমার কাছে নেই, আমি দিতে পারবো না, তখন বললেন ঠিক আছে আপনি কালকে ইভিনিংয়ে আসুন, ইভিনিংয়ে আসার পর আমি দেখছি যদি টাকাটা কিছুটা কমানো যায়, বাট ইভিনিংয়ে একা আসবেন, আমি খুব একটা লোককে ইভিনিংয়ে অ্যালাউ করি না। একা আসবেন? হ্যাঁ, মানে অর্থাৎ কোনো ইঙ্গিত? ইঙ্গিত বলবো না, মানে উনি বলেছিলেন, এবার দেখুন সেই ইঙ্গিতটা ভালো না খারাপ সেই মোমেন্টে দাঁড়িয়ে আমি রিয়েলাইজ করিনি, কারণ 80 লক্ষ টাকা শুনেই আমার মাথায় বাজ পড়েছিল, মানে একটা ফুডকার্টের জন্য যদি 80 লক্ষ টাকা ডিমান্ড হয় তাহলে সেটাই আমার মানে মাথায় বাজ পড়েছিল। তো তারপরে আমি পরের দিন সেখানে যাই না এবং সেখান থেকে মুভ আউট হয়ে যাই, আমি সেখান থেকে সরে যাই। তারপরে তো যখন উনি অ্যারেস্ট হলেন, সুরুচির সঙ্গে এরকম পাহাড় প্রমাণ জিনিস আমরা দেখলাম, তখন আমি ফেসবুকে জিনিসটা শেয়ার করি যে আজকে এই যে খাট বিছানা এই সমস্ত কিছু যে বেরোচ্ছে, তাহলে সেদিন ইভিনিংয়ে গেলে হয়তো আমারও তাদের দর্শন হতে পারতো। তো সেখান থেকে বেরিয়ে আমি তারপর স্প্ল্যানেটে স্মুথলি যেখানে লিগাল সব পারমিট করেছে সেখানে করেছি। তো আমার বক্তব্য এটাই, সেখানে আমি টলিগঞ্জের আর্টিস্ট ফোরামের নাম্বারও বলিনি, কিছুই বলিনি। তারপরে আমি অনেক সিরিয়ালও করেছি, রিসেন্টলি আমি জানুয়ারিতে ক্রাইম ডায়েরি করেছি। হয়তো উনি মানে ভেবেছিলেন হ্যাঁ মানে আমি এমনই টাকা বলেছি বা উনি আসেননি, আমার কোনো ক্ষমতা হবে না একটা ফুডকার্ট করার লিগালি, তার জন্য উনি হয়তো আমাকে বেশি আমলও দেননি, আর আমার কাজ নিয়ে উনি বেশি বদারও করেননি। থ্যাঙ্কফুলি, যদি বদার করতেন তাহলে হয়তো কাজে সমস্যা হতো। তো এখন তো আমার রিসেন্টলি সিরিয়াল শেষ হয়েছে, নতুন সিরিয়ালের অপেক্ষায় আছি। তো এই মুভমেন্টে আমি টলিগঞ্জে যখন সিরিয়াল করেছি তখনও উনার দাদাগিরি শুনেছি, টেকনিশিয়ানদের কাছ থেকে, বিভিন্ন জায়গা থেকে শুনেছি। এই একটাই ঘটনা কি আপনার সঙ্গে ঘটেছে? আমার সঙ্গে এটাই ঘটেছে, আমার ঘটেছে। এবং মানে এই 80 লক্ষ টাকার বিনিময়ে কি আর কিছু চাওয়া হয়েছিল? না 80 লক্ষ টাকাটা উনি বলেছেন, এবার উনি টাকাটা কমাতে পারেন যদি আমি ইভিনিংয়ের স্টেপটা ফলো করি। এবার তারপরে ইভিনিংয়ের স্টেপের পর আবার কি স্টেপ আসবে সেটা তো আমি যাইনি, আমি বলতে পারবো না।